আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপার ভেক্টর অধ্যায়ের ভেক্টর রাশির যোগ নির্ণয়ের একটা পদ্ধতি শিখব। ভেক্টর রাশির যোগ নির্ণয়ের এই পদ্ধতিটার নাম বা এই সূত্রের নাম হচ্ছে ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। তো সামন্তরিক সূত্রের বিবৃতিগুলো আমরা বই খুললেই পেয়ে যাব, তবে আমরা নিজেদের মতো করে একটু বোঝার চেষ্টা করব, যেভাবে বুঝতে পারলে আমাদের জন্য এটা মনে রাখা খুবই সহজ হবে। তো সেইভাবে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করব। সামন্তরিক সূত্রের সাহায্যে আমরা যোগফল কেন নির্ণয় করবো সেটা আগে বুঝি। এর আগে যখন আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র শিখছিলাম, ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা দুইটা ভেক্টর রাশির যোগফলের ডায়াগ্রাম আঁকতাম, বহুভুজ সূত্রের সাহায্যেও ডায়াগ্রাম আঁকতাম, মানে চিত্র আঁকতাম। কখনোই আমরা যোগফলের মান নির্ণয়ের চেষ্টা করি নাই। সামন্তরিক সূত্রের সাহায্যে দুইটা ভেক্টর রাশির যোগফলের মান নির্ণয় করা যায়, সেই যোগফলের দিক নির্ণয় করা যায়। সেই যোগফলের মান এবং দিক নির্ণয়ের জন্য সামন্তরিক সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা শুধুমাত্র এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা এমন নয়, ফিজিক্স তুমি যতবার পড়তে যাবা, যে সকল অধ্যায়ে ভেক্টর রাশি নিয়ে পড়াশোনা আছে সব জায়গাতেই এটা কাজে লাগবে। এই জন্য আশা করি এই ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবা, এবং এটা করলে তোমাদের জন্য এই টপিকটা খুবই ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি। তো আমি টপিকের নাম লিখে রাখছি সামন্তরিক সূত্র। তো সামন্তরিক সূত্র, তাহলে এখান থেকে একটা ফিল আসতেছে যে সামন্তরিকের মতো কোনো একটা ঘটনা ঘটবে। এর আগে যখন ত্রিভুজ সূত্র দেখছিলাম তখন দেখতাম চিত্রটা একটা ত্রিভুজ শেপের হইতো। যখন আমরা বহুভুজ সূত্র পড়ছিলাম তখন বহুভুজের মতো একটা শেপ আসতো। সামন্তরিকের মধ্যে সামন্তরিকের মতো চেহারা আসবে। তাহলে কেমন বিবৃতিটা আমরা নিজেদের মতো করে একটু সাজানোর চেষ্টা করি। দুইটা ভেক্টর রাশি যদি এরকম হয়, ধরো এটা একটা ভেক্টর রাশি এ ভেক্টর। তো এ ভেক্টরটা শুরু হয়েছে এখান থেকে, যেখান থেকে ভেক্টরটা শুরু এটাকে আমরা ভেক্টরের কি বিন্দু বলি বলতো? আদি বিন্দু। আর যেখানে গিয়ে ভেক্টরটা শেষ হয়েছে সেটাকে আমরা বলি তার শেষ বিন্দু। এই কথাগুলো আমরা এর আগেও বলছিলাম। তাহলে একটা ভেক্টর রাশি, এই একটা ভেক্টর রাশি, এটার উপরে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম যে এটা একটা ভেক্টর রাশি। চলো আমরা একটু আরেকবার দেখি বিষয়টাকে। এই একটা ভেক্টর রাশি, যে ভেক্টর রাশি শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে। এখন আরেকটা ভেক্টর রাশিও যদি একই জায়গা থেকে শুরু হয়, ধরো বি আর একটা ভেক্টর রাশি, তারও শুরুর বিন্দু এখানে, শেষ বিন্দু এখানে, তাহলে দেখো তো এই দুইটা ভেক্টর রাশি মিলে আমি এখানে একটা সামন্তরিকের মতো কল্পনা করতে পারি না? দুইটা ভেক্টর রাশি মিলে আমরা এখানে একটা সামন্তরিকের মতো কল্পনা করতে পারি এরকম। তাহলে দুইটা ভেক্টর রাশি যদি এরকম একটা সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু হয়, সন্নিহিত বাহু মানে তারা পাশাপাশি দুইটা বাহু, তাহলে দুইটা ভেক্টর রাশি যদি এরকম একটা সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু হয়, তাহলে ওই সামন্তরিকের কর্ণই হবে তাদের যোগফলের মান এবং দিক। তাহলে এই রেখাটাই হবে এ প্লাস বি। এখন সামন্তরিকের কর্ণ হয় কয়টা? সামন্তরিকের কর্ণ কিন্তু দুইটা হয়। তাহলে দুইটা ভেক্টর রাশি যদি একটা সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে আমরা বলতেছি ওই সামন্তরিকের কর্ণই হবে তাদের যোগফল। কোন কর্ণটা হবে? কর্ণ তো এই একটা আছে, এই পাশে আর একটা কর্ণ আছে, ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ হবে যোগফল। সেই কর্ণটাই যোগফল নির্দেশ করবে, যেটা হলো এই সন্নিহিত বাহুটাকে ছেদ করে যাচ্ছে। তাহলে আরেকবার একটু দেখি, দুইটা ভেক্টর রাশি, ধরো এরকম দুইটা ভেক্টর রাশি, এইদিকে একটা ভেক্টর রাশি পি, এদিকে আর একটা ভেক্টর রাশি কিউ, এটা একটা সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করছে কিনা, এরকম একটা সামন্তরিক আমরা নিলাম। এই যে দুইটা বাহু দুইটা ভেক্টর দ্বারা আমরা নির্দেশ করতেছি, তাহলে এই সামন্তরিকের কর্ণই হবে তাদের যোগফল। তাহলে কর্ণ তো দুইটা আছে, এইটা একটা কর্ণ আছে, এইটা আর একটা কর্ণ আছে, তাহলে কোন কর্ণ তাদের যোগফল হবে? এই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ হবে তাদের যোগফল। তাহলে এই বাহুটাই হচ্ছে পি প্লাস কিউ, মানে তাদের যোগফল নির্দেশ করতেছে। এখন এই যে যোগফল নেওয়ার কি কোনো শর্ত আছে কিনা এটা একটু খেয়াল করতে হবে। ত্রিভুজ সূত্র বা বহুভুজ সূত্রের বেলায় শর্ত ছিল একটা ভেক্টরের শেষ বিন্দু যেখানে, আর একটা ভেক্টরের শুরুর বিন্দু সেখানে হতে হয়। তবে সামন্তরিক সূত্রের জন্য অবশ্যই সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করার আগে সামন্তরিক সূত্রের শর্তটা মেনটেন করতেছে কিনা এটা চেক করতে হবে। সামন্তরিক সূত্রের শর্তটা কি? সামন্তরিক সূত্রের শর্ত হচ্ছে যে দুইটা ভেক্টর রাশিকে আমরা যোগ করতেছি তাদের আদি বিন্দুগুলো একটা পার্টিকুলার পয়েন্টে আসতে হবে। কি হতে হবে? ভেক্টর দ্বয়ের আদি বিন্দু গুলো অথবা শেষ বিন্দুগুলো একই অবস্থানে আনতে হবে। এই শর্ত যদি না মানে তাহলে সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে না।
দেখো যে দুইটা চিত্র আমরা আঁকছি, এ ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে, বি ভেক্টর সেখান থেকে শুরু হয়েছে, তাহলে শুরুর বিন্দু বা আদি বিন্দু একই অবস্থানে আনা হয়েছে। তারপরে আমরা সামন্তরিক সূত্রের সাহায্যে বললাম হ্যাঁ তাহলে এই সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণই হবে তাদের যোগফল। আবার নিচের দেখো তো পি ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে, কিউ ভেক্টরে কিন্তু একই জায়গা থেকে শুরু হয়েছে, তাহলে দুইটা ভেক্টরের আদি বিন্দু বা শুরুর বিন্দু একই জায়গায়, তাহলে আদি বিন্দু বা একই জায়গায় নিয়ে আসতে পারলেই সামন্তরিক সূত্রে অ্যাপ্লাই করা যাবে। সামন্তরিক সূত্র তখন কি হবে, ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণই হবে তাদের যোগফল। আচ্ছা শুধু আদি বিন্দুর কথা তো বলা নাই, শেষ বিন্দুর কথা বলা হয়েছে, তাহলে সেটা কেমন হবে? ধরো এরকম যদি হয়, এইটা একটা ভেক্টর রাশি, ধরো এক্স একটা ভেক্টর রাশি, এখানে আরেকটা ভেক্টর রাশি আছে ওয়াই, দুইটা ভেক্টর রাশি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। দেখো তো এক্স ভেক্টর যেখানে শেষ হয়েছে, ওয়াই ভেক্টর সেখানে গিয়েই শেষ হয়েছে না, তাহলে এবার আদি বিন্দুগুলা কিন্তু এক জায়গায় নাই। এই যে আদি বিন্দু, এই যে আদি বিন্দু এক জায়গায় কি আছে? না, কিন্তু বলা হয়েছে কি আদি বিন্দুগুলা অথবা শেষ বিন্দুগুলা একই অবস্থানে আনতে হবে। তাহলে দেখো তো এই এক্স ভেক্টর যেখানে শেষ হয়েছে, ওয়াই ভেক্টরও তো সেখানে শেষ হয়েছে, তাহলে আদি বিন্দু এক জায়গায় না আসলেও শেষ বিন্দুগুলা কিন্তু এক জায়গায় চলে আসছে। তাহলে এই দুইটা ভেক্টরকে যদি আমরা এরকম একটা সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু হিসেবে কল্পনা করি, একটা সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু হিসেবে কল্পনা করি, তাহলে এই সামন্তরিকের কর্ণই হবে তাদের যোগফল। তাহলে কর্ণ তো দুইটা, এই যে একটা কর্ণ, এই যে আর একটা কর্ণ, তাহলে কোন কর্ণটা হবে? অবশ্যই ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ হবে তাদের যোগফল। তাহলে এই বাহুটাই হবে এক্স প্লাস ওয়াই এর যোগফল। এখন এখানে দেখো একটা জিনিস আমি মেনটেন করার চেষ্টা করছি। কি রকম ভাবে মেনটেন করার চেষ্টা করলাম? দেখো তো এই যে এ আর বি ভেক্টর যে ডাইরেকশনে, যোগফল কিন্তু একই ডাইরেকশনে আছে, তাই না? এইটা এইটা এবং যোগফল একই ডাইরেকশনে। এই ক্ষেত্রে দেখো পি কিউ আর হচ্ছে সরি এটা পি প্লাস কিউ, হ্যাঁ পি প্লাস কিউ, পি এবং কিউ সবগুলো দেখো একই বিন্দু থেকে ছড়ায় যাচ্ছে বা উৎপন্ন হচ্ছে। বা এখানে দেখো এক্স যে বিন্দুর দিকে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই সেই দিকেই যাচ্ছে, ওয়াই সেই দিকেই, তাহলে এখানে যোগফলের ডিরেকশন এবং ভেক্টরগুলোর ডিরেকশন কিন্তু একই। ত্রিভুজ সূত্রের বেলায় বা সামন্তরিক সূত্রের বেলায় হয় কি যোগফলের ডিরেকশন বাকি ভেক্টরগুলোর দিকের বিপরীত হয় ত্রিভুজ আর বহুভুজ সূত্রের বেলায়, কিন্তু সামান্তরিকের বেলায় যোগফলের ডিরেকশন, যোগফলের দিক হবে বাকি ভেক্টরগুলোর দিকেই, বাকি ভেক্টরগুলোর দিকে যোগফলের দিক হবে বাকি ভেক্টরগুলোর দিকে। তাহলে সামন্তরিক সূত্রের সাহায্যে আমরা আশা করি চিত্র আঁকাইতে পারব। চিত্র আঁকাইতে পারলে মান দিক নির্ণয় করা তেমন কোনো কঠিন বিষয় হবে না। তাহলে আরেকবার একটু সামন্তরিক সূত্রের মূল কথাটা বলি। দুইটা ভেক্টর রাশি যদি একটি সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয়, দুইটা ভেক্টর রাশি যদি একটি সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয়, তাহলে ওই সামন্তরিকের কর্ণই হবে তাদের যোগফল। তাহলে কোন কর্ণ হবে? কর্ণ তো দুইটা, যেটা ওই দুইটা সন্নিহিত বাহুকে ছেদ করছে, সেই ছেদবিন্দুগামী কর্ণই হবে হচ্ছে তাদের যোগফল। ডিরেকশন কোন দিকে হবে? ভেক্টরগুলা যেদিকে, যোগফলটাও সেই দিকে। তাহলে এই যোগফলের ইংরেজিটা হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি। এই যোগফলকে আমরা এখানে কি বলি? যোগফলকে বলি হচ্ছে লব্ধি। লব্ধির ইংরেজিটা হচ্ছে রেজাল্টেন্ট। এই জন্য যোগফল বা লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে এটা হচ্ছে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ, এটা হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস বি, এটা হচ্ছে আর ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। আর দ্বারা এখানে কি বোঝায়? রেজাল্টেন্ট বা লব্ধি নির্দেশ করে। তাহলে আমরা আশা করি সামন্তরিক সূত্রের একটা প্রিলিমিনারি ধারণা আমরা নিতে পারছি। তাহলে একটা সাধারণ ধারণা নিয়ে গেলে একটু ঝামেলা তৈরি করি যে সাধারণ ধারণার বাইরে কি রকম হয়। তো ধরো এখানে একটা ভেক্টর রাশি আছে, ধরো আমি দিলাম হচ্ছে কি দিব, ধরো এ ভেক্টরই দিলাম, এখানে আমরা আর একটা ভেক্টর দিলাম, এইখানে বি ভেক্টর। দেখো তো যেভাবে চিত্র আঁকানো আছে, এই দুইটা ভেক্টরকে আমরা কি সামন্তরিক সূত্রের আওতায় যোগ করতে পারবো? দেখো তো এই দুইটা ভেক্টরকে সামন্তরিক সূত্রের আওতায় কি যোগ করা সম্ভব? দেখতে হবে এই শর্ত মেনটেন করছে কি। দেখো তো শর্তটা কি? ভেক্টর দ্বয়ের আদি বিন্দুগুলা বা শেষ বিন্দুগুলা একই জায়গায় আনতে হবে।
এখানে দেখো তো এই চিত্রে এ ভেক্টর যেখানে গিয়ে শেষ হয়েছে, বি ভেক্টর কি সেখানে থেকে শেষ হয়েছে, সেখানে গিয়ে শেষ হয়েছে না। তাহলে একটার শেষ বিন্দু তার একটা শুরুর বিন্দু হয়ে গেছে। কি হতে হবে? দুইটার শেষ বিন্দু এক জায়গায় হইতে হবে, নয়তো দুইটার শুরুর বিন্দু এক জায়গায় হইতে হবে। এখানে কি তেমন কিছু আছে? না। তাহলে কি এই শর্ত মানছে? না। তাহলে সামন্তরিক সূত্রের সাহায্যে তো কোনো চিত্র আঁকানো যাবে না। তবে এরকম যদি হয় তখন আমরা বিশেষ একটা টার্ম ব্যবহার করি। সেই টার্মটা কি? টার্মটা হচ্ছে ভেক্টর রিপ্লেসমেন্ট বা ভেক্টর স্থানান্তর। ভেক্টর রিপ্লেসমেন্ট বা ভেক্টর স্থানান্তর। তো এই ভেক্টর স্থানান্তরের বেলায় কি হয়, আমি এর আগেও পড়াইছিলাম, আরেকবার একটু মনে করাই দেই যে ভেক্টর রাশির কোন ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে ভেক্টরকে একটি, আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, আমি একটু মিশাই দিয়ে নিচে লিখি। নির্দিষ্ট তলের মধ্যে সরানো যায়, একে ভেক্টর স্থানান্তর বলে। তাহলে আমাদের চিত্রটা কেমন ছিল? এই যে এ একটা ভেক্টর ছিল, এখান থেকেই বি আর একটা ভেক্টর ছিল এরকম। তাহলে ভেক্টর স্থানান্তরের শর্তটা কি দেখো, মান আর দিক অপরিবর্তিত রাখতে হবে। ভেক্টর স্থানান্তরের শর্ত হচ্ছে মান এবং দিক অপরিবর্তিত রাখতে হবে, রেখে ভেক্টরটাকে ইচ্ছা মতো নড়াচড়া করানো যাবে, যেদিকে খুশি তুমি নিয়ে যেতে পারো, মান আর দিক চেঞ্জ করা যাবে না। তাহলে নিয়ে যাওয়া কেন? তোমার সুবিধা যাতে হয় সেই জন্য। দেখো আমাদেরকে এই ধরো চিত্র দিয়ে বলছে সামন্তরিক সূত্রের সাহায্যে এটাকে যোগ করা যাবে কিনা, করলে একটা চিত্র এঁকে দেখাও সামন্তরিক সূত্রের সাহায্যে। এটা কিন্তু ত্রিভুজ সূত্রের সাহায্যে যোগ করা যাবে। ত্রিভুজ সূত্রের জন্য যে একটা শেষ বিন্দু আর একটা শুরুর বিন্দু হয়েছে, ত্রিভুজ সূত্রের সাহায্যে করা যাবে, কিন্তু আমরা দেখতে যাচ্ছি সামন্তরিক সূত্রের সাহায্যে করা যাবে কিনা। তাহলে সামন্তরিক সূত্রের সাহায্যে যোগ করার জন্য যে শর্ত মেনে চলা দরকার, এটা কি সেটা মানছে? মানে নাই। তাহলে তো সামন্তরিক সূত্রের সাহায্যে যোগ করা যাবে না। এখন আমরা কি করব? ভেক্টরকে স্থানান্তর করব যাতে এই শর্তটা মেনে চলে। স্থানান্তর কিভাবে করব? মান চেঞ্জ করা যাবে না, দিকটাকেও চেঞ্জ করা যাবে না। তাহলে দেখো তো আমি এই যদি এই বি ভেক্টরটাকে একটু মনে মনে কল্পনা করি, বি ভেক্টরকে তুলছি, খুলে নিয়ে আসছি এখানে, যে আমার হাতের মধ্যে ধরো বি ভেক্টর তুলে নিয়ে আসে আমি এখানে বসাইলাম, এই যে এইখানে। দেখো তো আমি কি দিক পরিবর্তন করছি? বি ভেক্টর যে দিকে ছিল এটাকেও সেই দিকেই রাখছি না? আচ্ছা মান, ধরো মান বলতে এখানে আমি দৈর্ঘ্য বোঝাবো, এখানে যতটুকু দৈর্ঘ্য আমি চেষ্টা করছি মোটামুটি একই দৈর্ঘ্যের আঁকানোর, খালি হাতে আঁকানো দেখে একটু কম বেশি হতে পারে। তাহলে দেখো এই যে এই মান চেঞ্জ করা হয়েছে, মানটা কি চেঞ্জ করা হয়েছে? না, মান চেঞ্জ করা হয়নি। মান কিভাবে চেঞ্জ করা হইলো? মান চেঞ্জ করা হয়নি। দিক কি চেঞ্জ করা হয়েছে? না, মান আর দিক কিছুই চেঞ্জ করা হয়নি। তাহলে যে কাজটা করলাম এটার নাম কি? ভেক্টর স্থানান্তর। করে লাভ কি হয়েছে? দেখো স্থানান্তর করে আমি এই জায়গায় নিয়ে আসছি, এই বি ভেক্টরটাকে এখানে নিয়ে আসছি, এই জায়গায় নিয়ে আসছি, লাভ কি হয়েছে? এখন দেখো তো এ ভেক্টর যেখান থেকে শুরু, এই বি ভেক্টর কি সেখান থেকে শুরু না? তাহলে এই যে কি বলা হয়েছিল, ভেক্টরদের আদি বিন্দুগুলো একই অবস্থানে আনতে হবে। বিটাকে যখন আমি স্থানান্তর করে এই জায়গায় আনতে পারছি, তখন দেখো এ ভেক্টরের আদি বিন্দু আর বি ভেক্টরের আদি বিন্দু এক জায়গায় আসছে না? তাহলে এই শর্ত মেনে চলছে। তাহলে এখন এটা নিয়ে একটা যদি সামন্তরিক কল্পনা করে ফেলি, তাহলে এই কর্ণটাই হবে তাদের যোগফল, পি প্লাস, সরি পি তো না, এ প্লাস বি লেখা হবে, এ প্লাস বি। এটাই হবে হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর। বুঝতে পারছি? কোনো সমস্যা নেই। 2 + 2 = 4 বা 4 = 2 + 2 একই কথা। তাহলে দেখো এই স্থানান্তরের কাজটা বুঝছো কিনা? তাহলে এই বি ভেক্টরকে তুলে আমি এখানে আনছি। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি বি ভেক্টরকেই কেন স্থানান্তর করলেন? আমি স্থানান্তরটাকে অন্য কালার দিয়ে ব্যবহার করি, স্থানান্তরটাকে আমি একটু অন্য কালি দিয়ে রাখি। তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি বি কেই কেন স্থানান্তর করলেন, এটাকে কি স্থানান্তর করলে হইতো না? হ্যাঁ হইতো, শর্ত মেনে চলার জন্য যা করা দরকার তুমি করো, শর্ত মানানোর জন্য যা করার দরকার তুমি করো।
দেখো এই এটাকে আমি তুলে যদি এখানে স্থানান্তর করি, দেখো এই যে এখান থেকে তুলে এখানে নিয়ে আসতেছি, তুলে এখানে নিয়ে আসতেছি, তাহলে স্থানান্তর করার সময় দুইটা জিনিস করা যাবে না। একটা হচ্ছে মান চেঞ্জ করা যাবে না, আর একটা হলো দিক চেঞ্জ করা যাবে না। দেখো তো আমি কি দিকটাকে চেঞ্জ করছি? দিকটাকে চেঞ্জ করছি না। মান বলতে এই দৈর্ঘ্যটা খালি হাতে যতটুকু মেনটেন করা যায়, তাহলে দৈর্ঘ্য তো চেঞ্জ করি না, মানে মানও চেঞ্জ করি নাই। তাহলে দেখো তো স্থানান্তর করার পরে এখন এ ভেক্টর যেখান থেকে শুরু, বি ভেক্টরকে সেখান থেকে শুরু হয়েছে না, শুরু হয়ে লাভ কি হলো? এই যে সামান্তরিক সূত্রের যে শর্ত মেনটেন করা দরকার সেই শর্ত সে মেনে চলছে। এবার এই দুইটাকে নিয়ে যদি আমি একটা সামান্তরিক ভাবে কল্পনা করি, তাহলে এই সামান্তরিকের ছেদ বিন্দুগামী কর্ণই হবে তাদের যোগফল। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই যোগফল যেদিকে এখানে সেটা কি একই দিকে হচ্ছে না? এই যে দেখো এটা নিচের দিকে, এটাও নিচের দিকে, একই রকম। তার মানে যেভাবেই তুমি করো একই আনসার পাবা। আবার তুমি যদি বলতে চাও যে ভাইয়া আমি কি বিটাকে তুলে এখানে আনতে পারতাম না, বিটাকে তুলে এখানে আনতে পারতাম কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ পারতাম, কিন্তু ওখানে তুলে আনলে কি আমার কোনো লাভ হবে কিনা এটা একটু দেখো। বিটাকে তুলে আমি এখানে আনবো তোমার কথা অনুযায়ী, ধরো এরকম আনলাম, তুলে আনলাম, দেখো মান দিক কিন্তু চেঞ্জ করি নাই, বি নিচের দিকে, এখানেও বি নিচের দিকে, মান সেম রাখছি। তাহলে আমাদের সামান্তরিক সূত্রের যে শর্ত সেটা কি আর মানছে? শর্ত কি ছিল? আদি বিন্দুগুলো এক জায়গায় আনতে হবে অথবা শেষ বিন্দুগুলো এক জায়গায় আনতে হবে। তাহলে দেখো তো বি যেখানে শেষ হয়েছে, এ কি সেখানে শেষ হয়েছে? এ কি সেখানে শেষ হইলো না? এখানে তো শুরু হয়েছে, তাহলে তো শর্ত মানলো না, তাহলে স্থানান্তর করে কি আমার লাভ আছে? না। কিন্তু তুমি যদি মনে করো যে ভাইয়া বিটাকে কি আমি এখানে স্থানান্তর না করে এইখানে এইভাবে স্থানান্তর করতে পারতাম না, উপরে নিয়ে যায়, করা যাইতো না? হ্যাঁ করা যাইতো। তাহলে কি শর্ত মেনে চলতো? দেখো তো এ যেখানে শেষ, বি কে সেখানে শেষ হয়েছে, এই যে শেষ বিন্দুগুলো এক জায়গায় আসছে, আসছে কিনা? তাহলে এখানেও কিন্তু সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে এই সামান্তরিক সূত্রের সাহায্যে, তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যে যোগফল হবে এই যে এইটা হবে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। বুঝছো? একই রকম দেখো এইটা 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 সবই কি একই দিকে না? দেখো তো সবই কিন্তু একই দিকে। তাহলে যেভাবেই করো তুমি সামান্তরিক সূত্রের খুব সম্ভবত কি রকম চিত্র হবে সেটা বুঝতে পারছো। তাহলে তোমার একটা মনে জিজ্ঞাসা হইতে পারে ভাইয়া প্রত্যেকবার কি সামান্তরিক সূত্রের চিত্র আঁকানোর সময় আমাকে সামান্তরিক আঁকতেই হবে? উত্তর হচ্ছে না, সামান্তরিক তোমার আঁকার দরকার নাই। তুমি কি করবা, ধরো এরকম একটা ভেক্টর দেয়া আছে পি ভেক্টর, এখানে আর একটা ভেক্টর দেয়া আছে এরকম কিউ ভেক্টর, তুমি মনে মনে সামান্তরিক ধরে নিবা, এই যে এইটাই হবে তাদের যোগফল, এই যে এইটাই হচ্ছে পি প্লাস কিউ। দেখো এই যে এইটা হচ্ছে আমাদের এই মনে মনেকার সামান্তরিক, এই যে মনে মনে সামান্তরিক। বুঝছো? এটা আঁকানোর দরকার নেই, এটা কখনোই দেখানোর দরকার হবে। এখন সামান্তরিক সূত্র আমরা থিওরিটিক্যালি বুঝলাম, বাস্তব জীবনে সামান্তরিক সূত্র আমরা অ্যাপ্লাই করি, আমরা বাস্তবে সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করি। এটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা একটু দেখি। এটা কি লিখছো তোমরা? এই লেখাটা, এই লেখাটা কি লিখছো? আচ্ছা, তাহলে একটু দেখি বাস্তবে আমরা কিভাবে অ্যাপ্লাই করি। এটা বাস্তবে আমরা প্রতিনিয়তই প্রায় করি। ধরো এখানে একটা বস্তু আছে, তোমার একজন বন্ধু এইদিকে রশি দিয়ে এটাকে টানতেছে, রশি দিয়ে এটাকে টানতেছে, আর একজন বন্ধু এইখানে রশি দিয়ে এটাকে টানতেছে, এরকম টানতেছে, এ টানতেছে এই দিকে, টানতেছে মানে বল প্রয়োগ করতেছে অবশ্যই, এ টানতেছে এই দিকে তার মানে বল প্রয়োগ করতেছে অবশ্যই। বলতো এই বস্তুটা এবার যাবে কোন দিকে? এরকম যদি টানাটানি করে দুইজন তাহলে কোন দিকে যাবে? এই ঠিক প্রথম ব্যক্তি, মানে এটা হচ্ছে পার্সন নাম্বার 1 আর এটা হচ্ছে পার্সন নাম্বার 2। বলতো পার্সন 1 এর কাছে কি চলে যাবে? বলতো পার্সন 1 এর কাছে কি যাবে? এই দিকে কি যাবে এই বস্তুটা? এও টানতেছে এও টানতেছে, ধরো এই বস্তুটাকে তুমিও টানতেছো ও টানতেছে, তাহলে এটা কি তোমার দিকে যাবে? যাবে? তুমি টানছো তোমার দিকে যাবে, এক্সাক্ট সেই দিকে কি যাইতে পারবে? যে দিকে বল বেশি শুধুমাত্র সেই দিকে কি যাইতে পারবে? না, একটু বাঁকায় যাবে। ধরো এই বরাবর যাওয়ার কথা ছিল, ধরো এ বেশি বল প্রয়োগ করছে, এ ধরো বেশি বল প্রয়োগ করছে 40 নিউটন, আর এ ধরো কম বল প্রয়োগ করছে, ধরো 20 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে সরাসরি কি ব্যক্তি 1 এর কাছে যাবে?
40 নিউটন বলে টানতেছিল, কিন্তু এই যে 20 নিউটন তাকে আবার বাধা দিচ্ছে না, তাহলে সে কোন দিকে যাবে? এরকম মাঝামাঝি কোন একটা ডিরেকশনে টানতে টানতে চলে যাবে এই দিকে। এই যে দেখো, এটাই হলো আমাদের সেই সামান্তরিক। এই যে এখানে আমরা একটু সামান্তরিক আঁকাই, এই যে এই যে এই যে কর্ণ একটু বাঁকা হয়ে গেছে। এই দুইজনের সম্মিলিত প্রয়াসে বস্তুটা এই মাঝ বরাবর যাবে, এই দুইজনের সম্মিলিত প্রয়াসে এই মাঝ বরাবর যাবে। এই মাঝেরটাই হচ্ছে যোগফল বা লব্ধি। দুইজনের সম্মিলিত মানে একসাথে করা, একসাথে মানে তো যোগফল, যোগফল মানে লব্ধি, যেটাকে আমরা কার সাহায্যে নির্ণয় করলাম? চিত্রটা দিয়ে সামান্তরিক সূত্রের সাহায্যে বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, তাহলে মোটামুটি যদি একটা ধারণা চলে আসে, তাহলে এই যোগফলের মান কিভাবে নির্ণয় করব? যোগফলের মান যোগ করব তো বুঝলাম, তাহলে কত বলে সেই দিকে যাবে, সেই যোগফলের মান আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখি। তাহলে চলো সেটা একটু প্রমাণ করার চেষ্টা করি। এই বাম পাশের চিত্রগুলো আমি মিশিয়ে দিলাম। সামান্তরিক সূত্রের সাহায্যে যোগফলের মান নির্ণয়। একটু ছোট্ট করে জ্যামিতি পড়বো আমরা এখন। তোমরা কি সবাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা শিখছো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওটা যদি শিখে থাকো তাহলে এখন যা পড়াচ্ছে এটা অতি সহজেই বুঝে ফেলবে। আচ্ছা, তাহলে চলো যোগফলের মান নির্ণয় করার আমরা চেষ্টা করি। সামান্তরিক সূত্রের বিবৃতিটা কিন্তু আমি পড়াইলাম না, বিবৃতি মানে পড়াইলাম না বলতে লিখে দিলাম না, এটা তোমরা কষ্ট করে বই থেকেই লিখে নিতে পারবা, মানে বই থেকে পড়ে নিতে পারবা, খুব বেশি কষ্ট হবে বলে মনে হয় না। ধরো এটা একটা সামান্তরিকের, সামান্তরিকের এই দিকে একটা ভেক্টর পি, এই দিকে একটা ভেক্টর কিউ, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই যে এইটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, আর এইটা হচ্ছে আমাদের লব্ধি আর, আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। এইটুকু হচ্ছে আমাদের আলফা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা যোগফলের মান নির্ণয় শিখতেছি। তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যে যোগফলের মান নির্ণয়ের জন্য প্রথমে সামান্তরিক সূত্রের শর্ত কিন্তু মেনে চলা লাগবে। শর্তটা কি? ভেক্টর দ্বয়ের আদি বিন্দুগুলো এক জায়গায় আনতে হবে, নয়তো শেষ বিন্দুগুলো এক জায়গায় আনতে হবে। দেখো তো পি ভেক্টরের আদি বিন্দু যেখানে, কিউ ভেক্টর আদি বিন্দু সেখানে আছে কিনা? আছে, তাহলে সামান্তরিক সূত্রের শর্ত মেনে চলতেছে, তাহলে সামান্তরিক সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যাপ্লাই করে দেখলাম মাঝখানের এই রেখাটা হচ্ছে তাদের যোগফলের মান এবং দিক নির্দেশ করে। যোগফলের মান আমরা এবার আর এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। এবার দেখো আমি এখানে এই সামান্তরিকের নাম দিই এ বি সি ডি, এরকম একটা নাম দিলাম সামান্তরিকের। তাহলে এ বি সি ডি সামান্তরিকের এ বি বাহু হচ্ছে পি ভেক্টর, এডি বাহু হচ্ছে কিউ ভেক্টর, এ বি বাহু হচ্ছে পি ভেক্টর, এডি বাহু হচ্ছে কিউ ভেক্টর। তাহলে তাদের কর্ণ এসি কর্ণই হচ্ছে পি আর কিউ এর যোগফলের মান এবং দিক। এসি হচ্ছে তাদের যোগফলের মান এবং দিক। এবার দেখো এ বি এই রেখার বর্ধিত অংশের ওপর সি থেকে একটা লম্ব অঙ্কন করলাম, ধরো সিই। কি করা হয়েছে? এ বি এর বর্ধিত অংশের উপর এই যে একটু বাড়ায় দিয়ে সি থেকে একটা লম্ব অঙ্কন করছে, লম্ব অঙ্কন করছে, কিন্তু যদিও খালি হাতে করার কারণে হয়তো লম্ব হয় নাই, কিন্তু মেনে নিতে হবে, একটু মেনে নাও। সিই একটা লম্ব অঙ্কন করলাম। আচ্ছা দেখো তো লম্ব অঙ্কন করলে এই যে এই অ্যাঙ্গেলটুকু, এই যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল একই হবে না। সামান্তরিকের দুইটা বাহু পরস্পরের সমান্তরাল হয় না, এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল। আর একটা রেখা যদি এরকম ছেদ করে তাহলে এই কোণ আর এই কোণ অবশ্যই কি হবে? সমান। অনুরূপ কোণ বলে এদেরকে, সমান হবে। তাহলে এইটা যদি আলফা হয় এইটাও অবশ্যই আলফা হবে। আচ্ছা এইবার এবার আমরা আসলে নির্ণয় করব কি? এসি বাহুটা, এটাই হচ্ছে যোগফলের মান। আমরা নির্ণয় করতেছি যোগফলের মান। তাহলে দেখো তো এখানে ত্রিভুজ এ ই সি এ ই সি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে আমরা এটা সমকোণী কেন বলতেছি? এই যে সিইটাকে আমরা কি অঙ্কন করছি? লম্ব অঙ্কন করছি। তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কোনটা? এ সি, এর উপর স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার, লম্ব, লম্ব কোনটা? এই যে এখানে আমি সিই লম্ব ধরলাম,
প্লাস ভূমি স্কয়ার এ ই লেখা যাইতে পারে। এখন দেখো এই যে এসি স্কয়ার, এসিটাই তো আমার লব্ধির মান, তাই না? দেখো তো এ থেকে সি পর্যন্ত এটাই লব্ধি বা যোগফলের মান। এই যোগফলের আরেকটা নাম আমরা কি বলতেছি বলতো? লব্ধি। যোগফলের আরেকটা নাম হচ্ছে লব্ধি। তাহলে এই লব্ধির মান তাহলে এসি, আচ্ছা পরেই লিখবো, এসি আকারেই রাখি, এসি ইকুয়ালস টু সিই। এখন একটু খেয়াল করে দেখো, সিই এইটুকুর কোনো মান আমি জানি না, এইটুকু যদি কিউ হয় তাহলে তো এই কিউটাকে স্থানান্তর করে এখানে কল্পনা করা যায়, মান আর দিকে যদি কোনো পরিবর্তন না করে ওইটুকু যদি কিউ হয় এটাও কিউ হবে, আবার এইটা যদি পি হয় এইটাও কি হবে? পি। স্থানান্তর করে, ওই যে স্থানান্তর দেখানো হয়েছে, মান আর দিক চেঞ্জ করা যাবে না, যেহেতু সামান্তরিকের দুইটা বাহু সমান্তরাল হয় তাহলে এই ডিরেকশন আর এর ডিরেকশন কিন্তু সেম হবে। আচ্ছা, আবার এই ডিরেকশন সেম। এখন দেখো এখানে ছোট্ট করে একটা জিনিস দেখো, এই যে এখানে আবার ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, যেটার এইটুকু হলো কিউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এখন এটা হলো সি, এটা হলো ই। তাহলে এই যে কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর এইটা হলো অতিভুজ বলা যায়। আচ্ছা, তাহলে এইখানে আমরা যদি সাইনের সূত্র অ্যাপ্লাই করি, সাইন আলফা সমান সমান কি লেখা যায় বলো? সাইন আলফা, আমরা জানি সাইনের অনুপাত হচ্ছে, আমরা এইভাবে পড়ি আর কি, সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এই বিন্দুর নাম ছিলাম বি, তাহলে এখানে লম্ব কোনটা? সিই, অতিভুজ কোনটা? বি সি। তাহলে দেখো তো সিই সমান সমান বি সি সাইন আলফা লেখা কি যায়? লেখা যায়। তাহলে এই যে দেখো সি বিসি, এই বিসি এইটুকু কত? বিসি এটা কি কিউ এর সমান না? তাহলে সিই সমান সমান কিউ সাইন আলফা লেখা যাবে না? এই যে সিই যেটা আমি জানতাম না সেটার মান পেয়ে গেছি। এবার এ ইটা দরকার, তাহলে এ ইটা আমরা কিভাবে বের করব? খেয়াল করো, এ ইটাকে আমি দুই ভাগে ভাগ করি, এ থেকে ই পর্যন্ত আমি একবারে যাইতে পারতেছি না, আমার কষ্ট হচ্ছে, আমি দুই ভাবে যাব। কিভাবে যাব? এ বি প্লাস বিই লেখা কি যায়? এ বি প্লাস বিই, এই যে এ বি বিই যোগ করলে এ ই পুরোটা পাওয়া যাবে। এখন দেখো এখানে এ প্লাস বি হোল স্কয়ার চলে আসতেছে না? এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাবো। এখন দেখো আরো কিছু জিনিস অজানা আছে, সিই তে আমি বের করলাম, সিই বের করলাম, দেখো তো এ থেকে বি পর্যন্ত এটা পি ভেক্টর বলা যায়, কিন্তু বিই এইটুকু কি বের করা আছে আমার কাছে? তাহলে বিই বের করব কিভাবে? এখান থেকে দেখো তো এই যে সমকোণী ত্রিভুজের বিইটা কি ভূমি না? আমি লম্ব বের করে ফেলছি, ভূমি বের করব। আমি যদি কজের অনুপাত নেই, কজ আলফা, কবরে কি আছে? ভূত আছে, এভাবে আমরা পড়ি যে কবরে ভূত আছে, তাহলে কজ ইকুয়ালস টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? বি, অতিভুজ কোনটা? কিউ। আচ্ছা, আগে কিউ না লিখে আগে বি সি লিখি, তাহলে দেখো তো বিই সমান সমান বিসি কজ আলফা লেখা যায়, তার মানে বিই সমান সমান কিউ কজ আলফা। দেখো এখন এখানে যতগুলা রাশি আছে সবগুলার মানে তুমি জানো, এসি মানে এ থেকে সি পর্যন্ত আর, সিই মানে কিউ সাইন আলফা, এবি মানে হচ্ছে পি, বিই মানে কিউ কজ আলফা, সব মানই জানো। এখন এক এক করে খালি বসাই দাও, আর কোনো কষ্ট নাই। তাহলে একটু বসাই, এসি মানে হচ্ছে আর, আর স্কয়ার ইকুয়ালস টু সিই মানে কত? কিউ সাইন আলফা তার উপরে স্কয়ার প্লাস এবি, এবি মানে কত? পি, বিই মানে কত? ওই যে ওখানে বের করা, সেটা কত? কিউ কজ আলফা তার উপরে স্কয়ার। বাকি অংশ আমরা একটু ডান পাশে করি। এখানেও মনে হয় আরেক লাইন লেখা যাবে, কাটবে না, কষ্ট হবে অবশ্য। ওই পাশেই করি, বাকি অংশ এই পাশে। একটু খেয়াল করো, এখানে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা লেখা যাবে, স্কয়ার তো দুইটার উপরেই আছে, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে? আর স্কয়ার ইকুয়ালস টু কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস, এখানে দেখো তো এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab বা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সেটা একটু করি তো, এ স্কয়ার প্লাস 2ab, তাহলে 2
ইন্টু এ হচ্ছে পি, বি হচ্ছে কিউ কজ আলফা, 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কিউ কজ আলফা তার উপর স্কোয়ার। তাহলে একটু সাজাই, আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আচ্ছা এটা পরে লিখি, এই পি স্কোয়ারটা আগে লিখলাম, পি স্কোয়ার প্লাস কি লেখা যাবে, এই যে এই পাশে দেখো কি আছে, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর এইখানে দেখো তো স্কোয়ার করলে কি থাকে, প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, প্লাস এখানে কি আছে 2 পি কিউ কজ আলফা। কি করা হয়েছে, জাস্ট একটু সাজায় লিখছে। সাজায় লিখে সুবিধাটা কি দেখো তো, এই দুইটা অংশ থেকে কিছু কি কমন যায়, কি কমন যায় বলো তো, কিউ স্কোয়ার কমন যায়, সাইনের ভিতরকার ওইটা কমন নেওয়া যায় না, শুধু আলফা ভাবে কমন নেওয়া যায় না। তাহলে পি স্কোয়ার প্লাস এখানে আমি কিউ স্কোয়ার কমন নিলাম, কি থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস 2 পি কিউ কজ আলফা। এখন তোমরা ত্রিকোণমিতির সূত্র সবাই জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কত লেখা যায় 1। আমরা জানি যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে যে থিটার জায়গায় এখানে আছে আলফা, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এটা সমান সমানও 1। এইটুকুর ভ্যালু কত 1, লেখার কি দরকার আছে না। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্র। তুমি এটাকে সূত্র হিসেবে মুখস্থ করতে পারো, বা তুমি চাইলে এক পাশের স্কোয়ার অন্য পাশে গেলে কি হয়ে যাবে বলতো রুট। তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এইটাও মনে রাখতে পারো। এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সূত্র। একটা জিনিস একটু খেয়াল করো, আমরা তো পি কিউ লিখছি, এখানে কি কোনো ভেক্টর চিহ্ন মানে বার চিহ্ন দিছি, তীর চিহ্ন বা বার চিহ্ন কিছু কি দিয়েছি না। তাহলে এখানে এখানে পি দ্বারা কি বোঝায় বলতো, পি দ্বারা কি বোঝাচ্ছে, এটা কি পুরো ভেক্টর রাশিকে নির্দেশ করতেছে, তীর চিহ্ন কি আছে না, তাহলে তো ভেক্টর রাশি না। কি নির্দেশ করতেছে, পি ভেক্টর এর শুধুমাত্র মান, পি ভেক্টর এর শুধুমাত্র কি নির্দেশ করতেছে মান। কিউ এর উপরে তো ভেক্টর চিহ্ন নাই, তাহলে এটা কি আছে কিউ ভেক্টর এর শুধুমাত্র মান। আচ্ছা আর দ্বারা কি বোঝাচ্ছে, আর এর উপরে কি কোনো ভেক্টর চিহ্ন আছে না, তাহলে এটাও হচ্ছে আর ভেক্টরের মান, আর ভেক্টর এর মান। আচ্ছা আর যে ভেক্টর সেটা কেন একটু বলি, আর তো যোগফল তাই না, পি আর কিউ এর যোগফল হচ্ছে আর। দুইটা ভেক্টর রাশি তো যোগ করবা, যোগ করে কি স্কেলার হয়ে যাবে, কখনোই না। দুইটা ভেক্টর রাশি যোগ করলে নতুন একটা ভেক্টর রাশি পাওয়া যায়। সে আমি যদি বলি তোমাকে আমি 100 টাকা দিলাম, আর একজন তোমাকে 50 টাকা দিলে, দুইটা টাকা যোগ করলা, যোগ করে কি $150 হবে, কখনোই না। দুইটা টাকা যোগ করলে টাকাই হবে, তাহলে কখনোই অন্য কোনো এককে আসবে না। তাহলে আর এর লব্ধি ভেক্টরের মান। আর আলফাটা কি বলতো, আলফাটা কি, এই সূত্রে আলফা কি দেখো, এই যে আলফা হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফাটা কি পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ। তবে ওই যে মধ্যবর্তী কোণ নির্ণয় করার আগে শর্তটা অবশ্যই ভুলে যাওয়া যাবে না। কি শর্ত ছিল, ওই আদি বিন্দুগুলা এক জায়গায় আনতে হবে অথবা শেষ বিন্দুগুলো এক জায়গায় আনতে হবে। যদি সেটা আনতে না পারো তাহলে সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করা যাবে না। সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করার প্রধান শর্তই হচ্ছে আদি বিন্দুগুলো এক জায়গায় আনতে হবে, নয়তো শেষ বিন্দুগুলো এক জায়গায় আনতে হবে। তাছাড়া কখনোই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা না। ঠিক আছে, তাহলে সূত্রটা একবার আমরা একটু নিজে নিজে রিপিট করি। আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। দরকার হলে আমার সাথে সাথে 2-3 বার রিপিট করতে পারো, মুখস্থ হোক। এইগুলো লাগবে না তোমার, সত্যি কথা হচ্ছে এইগুলো লাগবে না, লাগবে হচ্ছে এইটা, এবং কোনটা দ্বারা কি বোঝায় সেটা লাগবে। তাহলে এটা হচ্ছে আমরা করলাম কেন, আমাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে। তুমি হুট করে একটা সূত্র ব্যবহার করবা, তুমি বলতেই পারো ভাই এটা কই থেকে আসছে, তার জন্য দেখানো। তোমরা একটু আমার সাথে সাথে কয়েকবার রিপিট করো। লব্ধির মান নির্ণয়ের সূত্র আর সমান সমান কি লেখা যায় বলো তো, আর সমান সমান রুট ওভার, জোরে জোরে বলেন একটু, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আরেকবার আর সমান সমান, আরেকবার আর ইকুয়ালস টু
রুট ওভার আলফার পরিচয়টা কি? আলফা হচ্ছে মধ্যবর্তী কোণ। কার কার মধ্যবর্তী কোণ? যে দুইটা ভেক্টরকে যোগ করতেছেন তাদের মধ্যবর্তী কোণ। কখন নেওয়া লাগবে? যখন আপনি আদি বিন্দুগুলো এক জায়গায় আনছেন বা শেষ বিন্দুগুলো এক জায়গায় আনছেন। তারপরে ভেক্টর দ্বয়ের আদি বিন্দুগুলো এক জায়গায় না আনলে বা শেষ বিন্দুগুলো এক জায়গায় না আনলে কখনোই আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে পি বা কিউ, এখানে কিন্তু শুধুমাত্র মান বসবে, ভেক্টরের শুধুমাত্র মান বসবে। তাহলে ভেক্টর রাশির দুইটা ভেক্টর রাশির যোগফলের মান নির্ণয়ের সূত্র আমরা শিখছি সামান্তরিক সূত্রের সাহায্যে। এখন এটার তো দিক লাগবে, এটা হচ্ছে লব্ধির দিক নির্ণয় শিখবো এখন আমরা। লব্ধির দিক নির্ণয়। হ্যাঁ, লব্ধির দিক মানে ওই যে একটু আগে একটা দুইটা বন্ধুর কথা বললাম যে একটা বস্তু টানাটানি করতেছে, ওই বস্তুটা কোন দিকে যাবে সেটাই হচ্ছে লব্ধির দিক। এই যে দেখো, মনে মনে কল্পনা করো এখানে একটা বস্তু আছে, এই দিকে একজন টানতেছে, এই দিকে একজন টানতেছে, গেল মাঝে। এখন তুমি বলতে পারো কার কাছাকাছি আছে, তাহলে এটা তুমি কিভাবে বের করতে পারবা? তুমি যদি এই অ্যাঙ্গেলটা জানো, এই অ্যাঙ্গেল থিটাটা জানো, তাহলে তুমি কিন্তু এক্সাক্ট বলে দিতে পারবা যে পি এর সাথে এত ডিগ্রি কোণে এই দিকে গেছে, কার কাছাকাছি, তখন তুমি অতি সহজেই বুঝতে পারবা। তাহলে লব্ধির দিক নির্ণয় বলতে এই অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে। আমরা এর আগে বলছিলাম যে ভেক্টর রাশির দিক প্রকাশ করা হয় হচ্ছে জ্যামিতিক উপায়। জ্যামিতিক উপায় মানে এরকম অ্যাঙ্গেলের সাহায্যে, অ্যাঙ্গেলের সাহায্যে আমরা দিক প্রকাশ করব। তাহলে এই থিটাটাই হচ্ছে লব্ধির অ্যাঙ্গেল। লব্ধি আর কার কার লব্ধি? পি ভেক্টর আর কিউ ভেক্টর। যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধির দিক নির্ণয় করলেই হয়। তুমি চাইলে পি ভেক্টরের সাথে লব্ধির দিক বের করতে পারো, চাইলে কিউ ভেক্টরের সাথেও করতে পারো। আমি আগে পি ভেক্টরের সাথে করে দেখাই, তারপরে কিউ এরটাও দেখাইতে পারবো, একই রকম, কোনো সমস্যা নেই। তাহলে পি ভেক্টরের সাথে লব্ধির অ্যাঙ্গেল থিটা আমি বের করতে চাই। তাহলে দেখো তো এখানে ত্রিভুজ এইসি, এইসি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে দেখো, সমকোণী ত্রিভুজে আমরা যদি এই অ্যাঙ্গেলটুকু নেই, এরকম যদি লিখি, ট্যান থিটা যদি লিখি, ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, কথাটা লেখা যাবে। এই যে এই অ্যাঙ্গেলটা, কোণের বিপরীত বাহু লম্ব আর এইটুকু হচ্ছে ভূমি। তাহলে এই লম্বটা কোথায়? দেখো তো, এইসি ত্রিভুজের লম্ব হচ্ছে সিই। এইসি এই সমকোণী ত্রিভুজের লম্ব, এই যে কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু। আচ্ছা, আমি এখানে একটা চিত্র আরেকবার আঁকাই। এইটুকু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, আর এটা হলো ই। এই অ্যাঙ্গেল থিটা, এটাই হচ্ছে সেই আর। এই আর এর অ্যাঙ্গেল থিটাটাই আমরা বের করতে চাচ্ছি। তাহলে কোণের বিপরীত বাহু লম্ব হচ্ছে সিই, আর ভূমি কোণটা এ ই। একটু খেয়াল করেন, ট্যান থিটা সমান সমান সিই ডিভাইডেড বাই এ ই এর জায়গায় কি লেখা যায়? এ থেকে ই, এই পুরোটুকু এ বি প্লাস বিই লেখা যায় না? এ ই মানে হচ্ছে এ বি প্লাস বি, এ বি প্লাস বি। এখন দেখেন ট্যান থিটা সমান সমান সিই মানে কতটুকু দেখেন তো, সিই এটা বের করে রাখা হয়েছে না, এই যে কিউ সাইন আলফা, সিই এটা বের করে রাখা হয়েছে কি, কিউ সাইন আলফা। এ বি মানে কি দেখো তো, এ বি মানে পি ভেক্টর, এ বি মানে পি ভেক্টর, আর বিই মানে কত, এই যে বের করে রাখা হয়েছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা। এটাই হচ্ছে সূত্র। এখানে কিউ এর উপরে কি ভেক্টর চিহ্ন আছে? না, তাহলে এটাও কি কিউ ভেক্টরের শুধুমাত্র মান। পি এর উপর কি ভেক্টর চিহ্ন আছে? না, এটাও পি ভেক্টরের শুধুমাত্র মান। আর আলফার পরিচয় কি? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে এইগুলা কিন্তু ভুলে যাওয়া যাবে না, যে এইটুকু ভুলে যাওয়া যাবে না। তাহলে লব্ধির অ্যাঙ্গেল ট্যান থিটা সমান সমান কি লেখা যাচ্ছে? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই থিটাটা কার সাথে নিছি দেখো তো, পি ভেক্টরের সাথে নেওয়া হয়েছে। এখন তোমার যদি একটু ইচ্ছা করে যে ভাই আমি কিউ ভেক্টরের সাথে এই অ্যাঙ্গেলটা নিতে পারবো না, এই অ্যাঙ্গেলটা নিতে পারবো না, নিতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো, ওই অ্যাঙ্গেল যদি নিতে চাই, ওই অ্যাঙ্গেল যদি নিতে চাই তাহলে কি আসবে জানো? ওই অ্যাঙ্গেল নিতে চাইলে ধরো এটাকে আমি থিটা প্রাইম ধরলাম, তাহলে যেখানে যেখানে পি আছে সেখানে হবে কিউ, যেখানে কিউ আছে সেখানে হবে পি, উল্টা হবে।
তাহলে এই যে এখানে কিউ সাইন আলফার জায়গায় আসবে পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কজ আলফা, এইটা আসবে। থিটা প্রাইম কোনটা, এই যে এইটুকু, থিটা কোনটা এইটুকু। এখন এই সূত্র না মনে রাখা অনেকের জন্য খুবই টাফ হয়। পি প্লাস কিউ কজ আলফা, কিউ প্লাস পি সাইন আলফা, এটা মনে রাখা খুবই টাফ হয়। তাহলে অনেকেরই উল্টাপাল্টা হয়, কোথায় সাইন কোথায় কজ, পি এর সাথে কজ নাকি কিউ এর সাথে কজ, উল্টাপাল্টা হয়। তো এটা মনে রাখার জন্য একটা সর্বজন স্বীকৃত বিবৃতি আছে, বিবৃতি বলতে তোমার একটা ছন্দ বলতে পারো, অনেকেই এইভাবেই পড়ায়। তো আমিও সেই বিবৃতিটা তোমাকে লিখে দেই, তো এরা মনে মনে কয়েকবার রিপিট করবা আমি লেখার সময়। যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। মনে মনে রিপিট করো কয়েকবার, যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। এবার জোরে জোরে পড়ো, কি লেখা হয়েছে বলো তো? যার সাথে অ্যাঙ্গেল সে হলো, আবার যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। আচ্ছা, তাহলে ভাইয়া এটা অ্যাপ্লাই করব কিভাবে? দেখো, তাহলে প্রথমেই আগে লিখবা, প্রথমে এগুলা তুমি ভুলে গেছো, ধরো এটা কি পড়াইছেন আমি জানি না, আমিও জানি না। তাহলে চলো আমরা ট্যান থিটা লিখি। ট্যান থিটা কার সাথে থিটাটা নিচ্ছি দেখো তো, পি ভেক্টরের সাথে না কিউ ভেক্টরের সাথে? এই যে থিটাটা পি ভেক্টরের সাথে থিটা কোণ নাকি কিউ ভেক্টরের সাথে থিটা কোণ? কার সাথে বলো তো, পি ভেক্টরের সাথে না কিউ ভেক্টরের সাথে? পি ভেক্টরের সাথে। তাহলে কি লিখছি, যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল, তাহলে ডিভাইডেড চিহ্ন দিয়ে কার সাথে অ্যাঙ্গেল, পি এর সাথে না কিউ এর সাথে? তাহলে পি কে সিঙ্গেল লিখে একটা প্লাস দিব, পি এর সাথে সাইন কস কেউ যাবে না, ও সিঙ্গেল, ওর জোড়া নাই। এখন পি লেখার পরে উপরে লিখবো হচ্ছে কিউ, নিচেও লিখবো কিউ। লেখার পরে ট্যান সমান সমান ত্রিকোণমিতির সূত্র চিন্তা করো, ট্যান মানে সাইন বাই কজ, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কজ থিটা। তাহলে এখানেও লিখবো যে কিউ সাইন বাই কজ, এই পাশে থিটা আছে আর এই পাশে যাই দিবা আলফা। এই তো সূত্র হয়ে গেল, মিলাও, এই যে এটাই প্রমাণ করছে। ঠিক আছে, আবার ধরো মনে করলা ভাইয়া ওই থিটা প্রাইম কি এইভাবে হবে, মানে আপনি যদি কিউ এর সাথে অ্যাঙ্গেল নিতে চান হবে কিনা? হবে। তুমি ট্যান থিটা প্রাইম লিখলা, মানে এই অ্যাঙ্গেলটা তুমি নিবা, এই যে এইটা বের করবা ওই যে ওই সূত্রের সাহায্যে। ছন্দ কি ছন্দ? যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। দেখো তো এবার থিটাটা কার সাথে নিচ্ছ, এই লব্ধির অ্যাঙ্গেল পি এর সাথে নিচ্ছ না কিউ এর সাথে? কার সাথে নিচ্ছ মুবিন? এবার থিটাটা কার সাথে নিচ্ছি, পি না কিউ? যার সাথে অ্যাঙ্গেল সে কি আমাদের মতো সিঙ্গেল, তাহলে কিউ সিঙ্গেল প্লাস প্লাস। এবার খেয়াল করো, কিউ তো না হয়ে গেছে সিঙ্গেল, তারপরে আর কে আছে ভেক্টর, একটা আছে পি, তাহলে পি লিখলাম, ট্যান মানে সাইন বাই কজ, তাহলে এখানে লিখবো সাইন আলফা বাই কজ আলফা। দেখো তো এই যে এটা মিলছে কিনা, এইটা এইটা মিলছে কিনা। তাহলে এইভাবে করে প্রমাণ মনে রাখার কোনো দরকারই নেই। তোমার আসলে লাগবে কি আজকে জানো, এই যে বক্স করা জিনিসগুলো আর ওই যে সেকেন্ড ব্র্যাকেট, লালের যে সেকেন্ড ব্র্যাকেট জিনিসগুলো, এইগুলো লাগবে। আর এইগুলা হচ্ছে আত্মার মাগফিরাত কামনার জন্য, মানে তুমি যে একটা জিনিস পড়বা, কেন পড়বা, কিভাবে আসলে সেটা জানানোর জন্য আর কি। তাহলে আশা করি যোগফলের মান নির্ণয় এবং দিক নির্ণয়ের এই সূত্রগুলো মনে রাখতে পারবা। এগুলো যদি মনে রাখতে পারো তাহলে সামনের ক্লাসে আমরা এই সূত্রের অ্যাপ্লিকেশন অর্থাৎ ম্যাথটা আমরা দেখবো আশা করা যায়। তো দেখা হচ্ছে সামনের ক্লাসে। ধন্যবাদ।